সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৪৭-৪৮। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। চন্দ্রদীপ্ত মধ্যরাত। রূপর থালার মতো চাঁদটা তির্যক রূপালী আলোতে ভুবন ভরিয়ে তুলেছে। তারপরেও ঈশান কোণে কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলে ওঠা বিদ্যুতের ঝলকানি আর চারিদিকে তীব্র হিমেল হাওয়া, মনে হচ্ছে শেষ রাতে বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে প্রকৃতি। প্রত্যয়দের বাড়িটা কৃতিকুঞ্জের তুলনায় কুঁড়েঘরই বলা চলে। ছোট মতো একটা দোতলা বাড়ি, নিচতলায় বসার ঘর, রান্নাঘর আর অতিথিদের জন্য গেস্ট রুম, আর ওপরতলায় প্রত্যয়ের আব্বু আম্মু আর বড় অপুর শোবার ঘর। যদিও বা বড় অপু তার বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকেন, কালভদ্রে যখন এ বাড়িতে আসা হয় তখন কেবল তার রুমে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। প্রত্যয় নিজেও আমেরিকা থেকে বছর অন্তর ছাড়া দেশে ফেরে না, যার ফলস্বরূপ মুরব্বী দুজন ছাড়া পুরো বাড়িটা শূন্য থাকে বলা চলে। প্রত্যয়ের আব্বু আম্মু অমায়িক মানুষ। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি নিয়ে অনুর মন গহীনে যে অযাচিত আতঙ্করা ঘুরে বেড়াতো, চোখ বুঝলে শ্বশুরবাড়ি নামক জায়গাটাকে যেন মহাযজ্ঞ স্থল ঠেকত। সেই সকল ভুল ধারণাকে এক দর্শনে বিনাশ করেছেন প্রত্যয়ের আব্বু আম্মু। আজ এ বাড়িতে পা রাখার পরে ওরু আর কৃতিকের বিষয়টা নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মুখ থেকে ইনিয়ে বিনিয়ে কম কথা শুনতে হয়নি অনুর। কিন্তু প্রত্যয়ের আব্বুর কান অবধি সেসব কথা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করেছেন। নিজের আত্মীয় স্বজন হোক কিংবা শুভাকাঙ্ক্ষী, সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় একটাই কথা বলেছেন, বৌমা যেহেতু আমার, বউয়ের পরিবারটাও আমারই। আর আমার পরিবার নিয়ে যারা কুৎসিত মন্তব্য করার স্পর্ধা দেখাবে, তারা কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাছাড়া ধর্মীয় আইন কানুন বাদ দিয়ে সমাজের কুসংস্কারে গা ভাসানোর মানুষ আমি নই। ধর্মে যে সম্পর্কের প্রাধান্য আছে, আমার নিকটও তার যথাযথ সম্মান রয়েছে। দ্বিতীয়বার বৌমার বোনকে নিয়ে আর একটা কথাও যাতে না হয় এই বাড়িতে। কথা শেষ করে তিনি তার স্ত্রীকে ডেকে দৃঢ় গলায় আদেশ করে বললেন, প্রত্যয়ের আম্মু, তুমি খেয়াল রেখো, বৌমার সম্মানহানি হয় এমন কথা যাতে দ্বিতীয়বার আমার কান অব্দি না আসে। নতুন শ্বশুর শাশুড়ির কাছ থেকে এতটা প্রাধান্য, এতটা আন্তরিকতা পেয়ে সত্যিই তখন গর্বে বুকটা ফুলে ফেপে উঠেছিল অনুর। বারবার মনে হচ্ছিল, প্রত্যয়ের মতো একজন ভদ্র সভ্য শান্ত ছেলে জন্ম দেওয়া কেবল তাদের মতো অমায়িক আর স্বচ্ছ হৃদয়ের মা বাবাদের দ্বারাই সম্ভব। রুমের কোণে অবস্থিত লম্বাটে পুরনো সেগুন কাঠের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সন্ধ্যা রাতে সেসব কথা ভেবে আরো একবার চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনুর চিত্ত চিরে। প্রত্যয়ের রুমটা একতলা কিংবা দোতলা নয়, বাড়ির একমাত্র ছেলে হিসাবে সম্পূর্ণ আলাদা ডেকোরেশন করে চিলেকোঠার ঘরটাই প্রত্যয়ের রুম হিসেবে বরাদ্দ করা। প্রত্যয় যখন দেশে ছিল তখন থেকেই এই চিলেকোঠার ঘরটা ওর। আর এখন ওদের বিয়ের প্রথম বাসর রাতের আয়োজনও এই ঘরেই হয়েছে। পুরো ঘরটাতে ভুরভুর করে সুঘ্রাণ ছড়াচ্ছে পুরনো খাটের নতুন করে সাজানো তাজা রজনীগন্ধা আর থোকা থোকা গোলাপের আস্তরণ। সাদা চাদরে মোড়ানো বিছানা জুড়েও গোলাপের ছড়াছড়ি। সেদিকে তাকালেও কেমন অপার স্নিগ্ধতায় ভরে ওঠে মন প্রাণ। পুষ্পসজ্জিত স্নিগ্ধ সেই রুমের এক কোণে দাঁড়িয়ে নির্বিঘ্নে চুলে তোয়ালে চালাচ্ছে এই ঘরের নতুন ঘরণী, প্রত্যয় সদ্য বিয়ে হওয়া নতুন বউ। যেন এ ঘরে আগমন তার নতুন কিছু নাই। সেইভাবে বিয়ের ভারী গহনা পোশাক আশাক ছেড়ে একটা কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়িতে নিজেকে নতুন বউ রূপে আবিষ্কার করলো অনু। ঠান্ডা পানি দিয়ে লম্বা শাওয়ার শেষে সারাদিনের ধকলকে ধুয়ে মুছে সাফ করে একেবারে সতেজ হয়ে বেরিয়েছে অনু। আর এখন এই হালকা শাড়িটা গায়ে চড়িয়ে আরো বেশি আরাম লাগছে ওর। শাড়ির ব্লাউজটা ব্যাকলেস, যার দরুন একটু একটু অস্বস্তি হচ্ছে ওর। এমন একটা আটপৌরে শাড়ির সাথে শরীর উন্মুক্ত ব্লাউজ কে কিনলো ভেবে পায় না অনু। ভাবার মতো সময় নষ্টও করে না অবশ্য। তার কারণ ওর মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে অন্য একটা প্রশ্ন। বারংবার মনস্পটে ভেসে উঠছে সেই তীক্ষ্ণ ক্রূর ভয়ানক চোখ দুটো। অনুর মনে আছে ছোটবেলায় এই চোখ দুটোকে ভীষণ ভয় পেত ও, আর এখনো পায়। কিন্তু হঠাৎ করে এতগুলো বছর পর কোথা থেকে উদয় হলো সেই মানব? কেনই বা ফিরে এলো ওদের শান্তশিষ্ট নিরিবিলি জীবনে? ওদের জীবনে তো মানুষটার আর কোনো অস্তিত্ব নেই। তাহলে আজকের দিনে কেন এভাবে দেখা দিল সে? এটা কি কেবলই অনুর মতিভ্রম, নাকি অন্য কিছু? অনুর ভাবনার জগতের পর্দা টেনে যায় প্রত্যয়ের আগমনে। প্রত্যয় একটু অন্যমনস্ক হয়ে রুমে প্রবেশ করে।
আত্মীয় স্বজনদের অধিকাংশ কর্মজীবী হওয়াতে যে যার মতো ফিরে গিয়েছে সবাই। বাড়িতে আপাতত আপু আর তার হাজবেন্ড ছাড়া তেমন কেউ রয়ে যায়নি। সবাইকে এক এক করে বিদায় দিতে দিতে রুমে আসতে এত রাত হয়ে গেল প্রত্যয়ের। তার উপর কৃতিক কল করেছে। কয়েক ঘন্টার জন্য হলেও কাল অফিসে যেতে হবে ওকে। শেয়ার হোল্ডারদের সাথে ইম্পর্ট্যান্ট মিটিং রয়েছে। তার চেয়েও বেশি চিন্তার বিষয় হলো কাল জামাই শাশুড়ি একই সাথে নিজেদের প্রজেক্ট লঞ্চ করবে। কি জানি কি হবে, কি করবেই বা এই দুইজন হট টেম্পারকে একই সাথে সামলাবেও। চিন্তায় মাথা ভোঁ ভোঁ করছে প্রত্যয়ের। প্রত্যয় রুমে ঢুকতে অসম্ভব মিষ্টি সুঘ্রাণে ওর চোখ দুটো আবেশে বন্ধ হয়ে এলো। ফুল, মোমবাতি, সেই সাথে পরিচিত নারীর গায়ের গন্ধ মিলেমিশে পুরো ঘরটা সৌরভে মোমো করছে। অনু সেই গন্ধটা আরও একবার নাক চিরে দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরে পুরে নিল প্রত্যয়। তবে আজ এই সৌরভ ওর নাকে নয়, ওর হৃদয়ে গিয়ে লাগছে। খানিকক্ষণ চোখ বুজে রেখে নিজেকে সামলালো প্রত্যয়। তারপর আস্তে ধীরে চোখ খুলতে দেখলো ওর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে আছে অনু। হাতে তার সেদিনের সেই ছোট্ট বক্সটা। প্রত্যয় বক্সটার দিকে ভুরু কুঞ্চন করে তাকালে অনু শুধায়, আপনার কি ঘুম পেয়েছে প্রত্যয় সাহেব? চশমাটাও দেখি পড়েননি, ঠিকঠাক দেখছেন তো আমায়? অনুর কথায় এক চিলিতে হাসি খেলে গেল প্রত্যয়ের ঠোঁটের আগায়। ও অনুকে আগাগোড়া পরখ করে বলল, তোমাকে দেখতে আমার চশমার প্রয়োজন নেই অপরিচিতা। চোখ বন্ধ করলে সর্বদা তুমি আমার দু চোখের পাতায় রাজত্ব করে বেড়াও, আর এখন চোখ খুললেও তুমি। প্রত্যয়ের এইসব প্রেম প্রেম কথা ভালোই লাগে অনুর। মাঝে মধ্যে লজ্জাও পায় বেশ, কিন্তু এই মুহূর্তে পেল না। উল্টো প্রত্যয়ের কথাকে দুয়ানা প্রশ্রয় না দিয়ে হাত বাড়িয়ে বক্সটা দেখিয়ে সোজাসাপটা জিজ্ঞেস করে, বিয়ে হয়ে গিয়েছে, আজ প্রথম রাত, তাহলে এবার বলুন কি আছে এতে? আমি আর পারছি না চুপ হয়ে থাকতে। কৌতূহলে মাথাটা কিলবিল করছে আমার। প্রত্যয় এবারও অনুকে মসৃণ হাসি ফেরত দিয়ে বলে, প্রথম রাতে স্বামীকে সালাম না করে উপহার দেখতে চাইছো? ইটস নট ফেয়ার অনু। অনু তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটে, মনে মনে বলে, এই রে, ভুলে গিয়েছিলাম। পরক্ষণে শাড়ির আঁচলটা পিঠের ওপর দিক থেকে টেনে এনে সামান্য নিচু হয়ে সালাম করলো প্রত্যয়কে। তারপর আবারও সে একই বলি, এবার বলুন এতে কি আছে? অনুর উন্মুক্ত মসৃণ মোমের মতো পিঠের দিকে চেয়ে প্রত্যয় ঘোর লাগা গলায় বলল, কি পড়েছে এটা? সব দেখা যাচ্ছে। অনু বলে, আগে আমার কথার উত্তর দিন, তারপর বলছি। অনুর অবস্থা দেখে মনে হচ্ছে এতে কি আছে না জানা অবধি প্রত্যয়কে একদণ্ড বসতেও দেবে না ও। আর প্রত্যয় কিনা এইটুকু সময় কত কিছুরই না স্বপ্ন দেখে ফেলেছে। সিলি ফিলিংস, হা হা হা। প্রত্যয়ের দু চোখে এখন সেই সব অব্যক্ত নেশাতুর অনুভূতিগুলোই ঘুরপাক খাচ্ছে, কিন্তু অনুকে বোঝানো মুশকিল। তাই এবার আর কোনোরূপ কথা না পেঁচিয়ে বক্সটা খুলে অনুর হাতে ধরিয়ে দিল প্রত্যয়। অনু অবাক চাহনিতে বক্সের ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। হবে হয়তো কোনো দামি জুয়েলারি কিংবা কোনো হানিমুন টিকিটস। অনুর জানা মতে বাসর রাতে তো স্বামীরা এসবই উপহার দেয়, কিন্তু এখানে তেমন কিছু দেখতে না পেয়ে আশাহত হলো অনু। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে প্রত্যয়কে শুধালো, কই? প্রত্যয় কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, কি কই? কেন উপহার? অনুর কালো হয়ে যাওয়া চুপসানো মুখটা দেখে প্রত্যয় অনেকটা কাছে এগিয়ে এসে ওর চিবুক তুলে হিসিয়ে বলে, কি বলেছিলাম আমি? এর মাঝে তোমার স্বপ্ন আছে, আর সেটাই আমার তরফ থেকে তোমার জন্য বাসর রাতের বেস্ট গিফট। অনু ভুরুকুসকে বলল, স্বপ্ন মানে? কেমন স্বপ্ন? প্রত্যয় কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হেসে বক্স থেকে একটা আইডি কার্ড বের করে অনুর গলায় পরিয়ে দিয়ে বলল, এই যে আমার বউ সবচেয়ে বড় স্বপ্ন। এতক্ষণে অনু টনক নড়েছে, চোখ দুটো ছলছল করছে। ও সেই ছলছলে চোখ নিয়ে প্রথমে প্রত্যয়ের দিকে অবিশ্বাসের চাহনি নিক্ষেপ করলো, অতঃপর কাপা হাতে আইডি কার্ডটা চোখের সামনে তুলে ধরল, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে অনুর নাম আর ছবি বসানো। অনন্যা শেখ নামের পাশে ইংরেজি বড় হাতের অক্ষরে পরপর 3টে অক্ষর লেখা, LLB অনার্স। এত ঝড়ঝাপটা, এত উত্থান পাথানে অনু তো ভুলেই গিয়েছিল নতুন করে পড়াশোনা শুরু করাটা যে ওর সবচেয়ে বড় স্বপ্ন। মায়ের অসুস্থতায় যা না চাইতেও বিসর্জন দিতে হয়েছিল ওকে। মস্ত বড় গেট পেরিয়ে ভার্সিটিতে প্রবেশ করার স্বপ্ন তো অপূর্ণই রয়ে গিয়েছিল। মনের টানাপোড়েনে তো কম হয়নি এককালে, কিন্তু অনু নিজেকে বুঝিয়েছিল বড় মেয়ে হতে গেলে দায়িত্ব নিতে হয়।
বাড়ির বড় সন্তানকে এত নিজের কথা ভাবলে চলে না। তাদের পৃথিবীতে পাঠানোই হয়েছে পৃথিবীর সর্বসকলের সুখ নির্ধারণের জন্য। কিন্তু আজ এই মুহূর্তে প্রত্যয় নিজ হাতে অনুর স্বপ্নকে অনুর হাতে ধরিয়ে দিল। নতুন করে মনে করিয়ে দিল অনু এখন আর একা নয়। ওরও নির্বিঘ্নে মাথা রাখার জন্য একটা কাঁধ রয়েছে, যার নাম প্রত্যয় এহসান। তোমার এখনো অনেকটা পথ অতিক্রম করা বাকি অনু। এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। তোমার স্বামী, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার শুভাকাঙ্ক্ষী সব সময় তোমার পাশে আছে। প্রত্যয়ের কথায় এতক্ষণে ভ্রমটা কেটে গেল অনুর। মতিভ্রম থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রত্যয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল অনু। কাঁদতে কাঁদতে বলল, এটা কি করেছেন আপনি? কি করেছেন? এত ভালোবাসা কেন দিচ্ছেন? পাগল হয়ে যাব তো আমি। আপনি আমাকে আজকে যা দিয়েছেন তা এই দুনিয়ার কেউ দেয়নি আমাকে, কেউ না। অনুর সরল মনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। ওর বলা কথা আর চিৎকারে প্রত্যয়ের চক্ষু চড়ক গাছ। প্রত্যয় তৎক্ষণাৎ চোখ মুখ খিচিয়ে অনুর মুখটা হালকা করে চেপে ধরে বলল, আরে কি বলছো এসব? নিজের সবাই শুনলে কি ভাববে? আস্তে বলো জান, আস্তে। অনু নিজের নাকের পানিটুকু প্রত্যয়ের এক্সক্লুসিভ শেরওয়ানিতে মুছে নতুন উদ্যমে কাঁদতে কাঁদতে বলল, আসতে বলবো মানে? আমি তো সবাইকে জানিয়ে বলবো আপনি আমাকে কি দিয়েছেন এটা। কজন স্বামী দিতে পারে এটা? কার এমন আত্মা আছে শুনি? কজন স্বামী পারে বিয়ের প্রথম রাতে বউকে এতটা ভালোবাসা দিতে বলুন? তারপর আবারও কান্নার আওয়াজ। প্রত্যয়দের ঠিক নিচের রুমটায় ওরা আপু দুলাভাইয়ের রুম। অনুর এমন কান্নাকাটি আর আহাজারি শুনে প্রত্যয় দুলাভাই আবুকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের একটু সংযত হওয়া উচিত ছিল অন্তরাম্য। মেয়েটার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, এত কান্নাকাটি করছে। বিয়ের প্রথম রাতে এভাবে পশুর মতো আচরণ কেউ করে? স্বামীর কথাকে মুখ বাঁকিয়ে অগ্রাহ্য করে প্রত্যয়ের আপু ঝাঁঝিয়ে বলে উঠল, নিজে কি করেছিলে সে কথা ভুলে গিয়েছো? এখন আবার আমার ভাইকে দোষারোপ করা হচ্ছে। চুপচাপ ঘুমাও, ওদেরটা ওরা বুঝে নেবে। অনেকক্ষণ হলো রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে আছে অনু। প্রত্যয় গিয়েছে ফ্রেশ হতে, তাই অনু একাই দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আপাতত। ঠান্ডা হিমেল হাওয়ার ঝাপটা ওর ক্রন্দনরত মুখমণ্ডলে আছড়ে পড়েছে ক্রমশই। হাওয়ার তালে তালে আধভেজা রেশমের মতো চুলগুলো ইতিওতে উড়ে যাচ্ছে। বাড়ির সামনের আঙিনায় জ্বলতে থাকা মরিচ বাতির রোশনায় এই ছাদটাও আলোকিত। আকাশে উজ্জ্বল হাসি হাসি চাঁদখানা এতক্ষণে মেঘের আড়ালে ঢাকা পড়েছে। কালো মেঘের গা থেকে খসে খসে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। বাতাসের তোপে সেই ঝিরিঝিরি বৃষ্টি খুব একটা গায়ে লাগছে না যদিও। বৃষ্টি ঝরা ফুটো আকাশের দিকে তাকিয়ে অনু আজ তৃপ্তির ঢেকুর তুলছে। ভীষণ তৃপ্তিতে অজানা তারকবাজিদের উদ্দেশ্যে মনটা বারবার চিৎকার করে বলতে চাইছে, শুনছো তোমরা? পৃথিবীটা এতটাও খারাপ নয়, শুধু বদলে দেওয়ার জন্য একটা মানুষ প্রয়োজন। এই যা। অনু যখন অদূরে আকাশের পানে চেয়ে মনের খুশিতে মন দিয়ে চিৎকার করছিল, ঠিক সেই মুহূর্তে নিজের উন্মুক্ত বাঁকানো কোমরের ভাঁজে শীতল দুটি হাতের স্পর্শে শিরশির করে উঠল অনুর সর্বাঙ্গ। একটু কেঁপে উঠে অনু পেছনে ঘুরবে, তার ফুসরত দিল না প্রত্যয়, বরং আরো শক্ত করে ওর কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো অনুকে। তারপর ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, তোমার ইমোশনের পাল্লায় পড়ে রাত তো শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম, এবার একটু ইমোশনটাকে সামলাও। আমি যে বেসামাল। অনু সাদা মনে বলল, রাত তো শেষ হবেই, রাত না শেষ হলে দিনের আলো ফুটবে কি করে শুনি? প্রত্যয় অনুর কাঁধে টুকরো চুমু খেয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের রাতটা যে আমাদের বহু আকাঙ্ক্ষিত রাত জান। থাক না একটু বেশি সময় ধরে এই আধারটুকু, ক্ষতি কি? অনু নির্বাক। প্রত্যয়ের অবার্ধ স্পর্শে ওর গলা জড়িয়ে আসছে। শরীরের তরণে তরণে বয়ে যাচ্ছে শিহরণ জাগানো নাম না জানা এক সাইক্লোন। ও খুব করে চাইছে প্রত্যয়ের হাত দুটোকে স্থির রাখতে, কিন্তু পারছে না। প্রত্যয়ের হাত দুটো অবাধে বিচরণ করছে অনুর সমস্ত জুড়ে। অনু কোনো মতে ছাদের প্রাচীরটা শক্ত করে দুহাতে খামচে ধরে মাথা নুইয়ে রেখেছে। প্রত্যয় দু চোখ বুঝে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিতেই এক পর্যায়ে তীব্র সংকোচে ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের বুকে মুখ লুকালো অনু। প্রত্যয়ের বোধে আজ এসব লজ্জা টজ্জা পছন্দ হচ্ছে না, তাই অনুকে খুব একটা আশকারা না দিয়ে ওর ঠোঁটের ভাঁজে নিঃসংকোচে নিজের আধিপত্য বিস্তার করল প্রত্যয়। এরপর সেভাবেই অনুকে কোলে তুলে নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল ওদের সাজানো গোছানো চিলেকোঠার ঘরের দিকে। অনু বেশ কসরত করে প্রত্যয়ের ঠোঁট দুটো থেকে ছাড়া পেয়ে অস্পষ্টে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন?
প্রত্যয় দ্রুত গতিতে পুনরায় অনুর অধর যুগলে অধর ডুবিয়ে হিসিয়ে জবাব দিল, তোমার লজ্জা ভাঙতে। শেষ রাতে তীব্র বর্ষণে চারিদিক কদমাক্ত। আজকের আবহাওয়া বেশ শীতল। হয়তোবা এই বর্ষা বর্ষা আবহাওয়াটা এবার বেশ কয়েকদিন দীর্ঘস্থায়ী হবে। স্টেট আমেরিকার মতো দেশ থেকে ফিরে পুরান ঢাকার এই ভাঙাচোরা পিচঢালা রাস্তাতে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে শায়েরের। স্পঞ্জারশিপ থেকে পাওয়া পায়ের লাল সবুজ ট্যাগ লাগানো গুচ্ছি ব্র্যান্ডের জুতোটাও কাদায় মাখামাখি, যা দেখে এই মুহূর্তে এই কাদায় বসে ঠোঁট ফুলিয়ে কাঁদতে ইচ্ছে করছে শায়েরের। চিপাগলি নিবাসী ওই ঝাঁজওয়ালা মেয়েটাকে কান ধরে টেনে এনে এইসব দেখিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ রাগিনীর বাচ্চা, দেখ তোর জন্য আমার লেটেস্ট ব্র্যান্ডের জুতোটার মান ইজ্জত কাদায় ডুবে গড়াগড়ি খাচ্ছে, তবুও রাগ দেখাবি, কথায় কথায় মুখ ঝামটে দিবি, কিসের এত তেজ তোর? এইটুকুনি চুনোপুটির মতো শরীর আবার আমাকে তেজ দেখায়, হা। এক মনে হাঁটতে হাঁটতে কখন যে সে চিপাগনি নিবাসীর রাগিনীর বাড়িটির সামনে এসে থামল তা টের পায়নি শায়র নিজেও। গন্তব্য যখন এখানে, তাহলে অজানা দিয়ে কী বা আসে যায়? শায়েরেরও যায় আসলো না। ও আজ আর উকিঝুঁকিও দিল না। অনেকটা নিশ্চিত হয়ে হাঁটি হাঁটি পা করে এগিয়ে গিয়ে বাইরের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে গেল নীলিমাদের শ্যাওলা পড়া ছাদে। আজকে আর নীলিমা নাচ করছে না। ঘুঙুর সমেত ছাদে এলেও সেগুলো আপাতত অযত্নে ছাদের এক কোণায় মুখ থুবড়ে পড়ে আছে। আর নীলিমা ছাদের প্রাচীরে কোনোই ভর করে দুহাতে কপাল ঠেকিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো এক অস্থির ভাবনায় বিভোর হয়ে আছে মেয়েটা। নীলিমা কি নিয়ে ভাবছে তা বোধগম্য হলো না শায়রের। তাই ও পেছন থেকে আচমকা ডেকে উঠে নরম গলায় বলল, নাচবে না আজ আর? আমি তো দেখতে এলাম। নীলিমা চমকে উঠল না, তড়িঘড়ি করে পেছনেও চাইল না। ভাবটা এমন যেন ও শায়রের উপস্থিতি টের পেয়েছে। বাতাসের সাথে ভাসমান শায়র শায়র গন্ধটা নীলিমা বুঝতে পেরেছে। আদতে তেমন কিছু কিনা কে জানে। তবে নীলিমা আপাতত আস্তে ধীরে ঘুরে তাকিয়ে চোয়ালটা শক্ত করে শায়রকে বলে ওঠে, কি চাই, আবার কেন এসেছেন? শায়রের গায়ে লাগলো না নীলিমার চরম তিক্ত কথাগুলো। ওর এতদিনে বোঝা হয়ে গিয়েছে অর্ণব কেন এত নির্লজ্জ। শায়র নিজেও এই মুহূর্তে অর্ণবের পন্থাটা অবলম্বন করল। নীলিমার কথাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে গিয়ে নীলিমার সামনে দাঁড়িয়ে বুকের বাম পাশে হাত রাখল। অতঃপর কোনরূপ কপটতা না করেই কাতর কণ্ঠে বলল, কেন যেন সকাল থেকে বুকটা জ্বলে যাচ্ছিল, অযথায় দম আটকে আসছিল, চোখ দুটো দারুণ তৃষ্ণার্ত। কেন যেন মন বলছিল তোমার দেখা পেলে সব অসুখ এক নিমিষেই সরে যাবে। তাই সবার অগোচরে তোমার কাছে ছুটে এসেছে নীলিমা। কেউ জানে না আমি এখানে। শায়র নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এই প্রথম নীলিমার নামটা উচ্চারণ করল, যা নীলিমাকে অবাক করে দিতে সক্ষম। নীলিমা অবাক হয়ে চট করে শায়রের চোখে চোখ রাখল। শায়র আবার বলে, চেয়ে দেখো, এখন আমি পুরোপুরি ফিট। আই থিঙ্ক আমার অসুস্থতার মোক্ষম কারণটাই তুমি। তোমাকে বোধহয় আমার লাগবে। শায়রের কথায় নীলিমার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ প্রশ্নস্বরে শুধালো, লাগবে মানে? আমি কি জড়বস্তু নাকি? আর তাছাড়া আমার? নীলিমার কথাকে মাঝপথে আটকে দিয়ে শায়র শান্ত চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি বলেছি লাগবে, তার মানে লাগবে। তুমি আমাদের ফ্রেন্ডস জোনটাকে যতটা নিরিবিলি আর শান্ত ভাবো, আমরা ততটাও সভ্য প্রজাতির নই। সব কয়টার ব্যাকগ্রাউন্ড উত্তপ্ত কয়লার মতোই দগ্ধ। খুব বেশি নাড়াচাড়া করতে এসো না, পুড়ে যাবে তাহলে। নীলিমা বুঝল না শায়রের কথার আগামাথা। তবে শায়র যে বেশ সাবলীল ভাষায় শান্ত স্বরে ওকে হুমকি দিয়েছে সেটা খুব ভালো মতোই ধরতে পেরেছে ও। এই মুহূর্তে কারো মুখে রা নেই। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে নীরবতা পালন করছে ওরা। হয়তোবা দুজন দুজনের চোখের ভাষা পড়ে ফেলার বৃথা চেষ্টা চালাচ্ছে। তবে ওদের এই দীর্ঘক্ষণের চোখাচোখির অবসান ঘটিয়ে হুট করে ছাদে চলে আসে নীলিমার আব্বাজান তাইব জামান। তিনি ভিতরে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে হাঁপানো সুরে বলেন, আম্মাজান, বাজার নিয়ে আইছি, রাতের খাওনটা। তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন যখন দেখলেন অচেনা এক সুদর্শন যুবক তার ছাদে দাঁড়িয়ে তার দিকে হতবিহ্বল চোখে তাকিয়ে আছে। এই মুহূর্তে তাইব জামান মোটা ফ্রেমের চশমার ফাঁক গলিয়ে শায়েরকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় বললেন, ওই মিয়া, তুমি ক্যাঠা? এই মহল্লায় তো তোমার আগে দেখি নাই। মাগার চেনা চেনা লাগতেছে। শায়ের তাইব জামানের কড়া গলার প্রশ্নের জবাব দেওয়ার আগে নীলিমার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে শুধালো, এই তোমার আব্বাজান? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়লে
সায়র আবার তাকালো তাইব জামানের দিকে। সবুজ পাঞ্জাবি পরিহিত সিপসিপে গড়নের লম্বা চওড়া সুঠামদেহী এক সভ্য পুরুষ। চোখে মুখে কিঞ্চিৎ গাম্ভীর্য আর রাশভারী ভাব থাকলেও এ মোটেও সায়রের ভাবনা ধারে কাছেও নাই। সায়র তো ভেবেছিল নীলিমার আব্বাজান নিশ্চয়ই পেটমোটা, গোফওয়ালা, কুচকুচে কালো দেখতে কোনো পালোয়ান হবে হয়তো, যে সারাদিন সাদা লুঙ্গি ধরে পান চিবায় আর একে ওকে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই লোকটাকে তো যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে। না, মিলল না। সায়র হতাশ, ভারী হতাশ। সে হতাশ থেকে সায়র মলিন সুরে, অবিশ্বাস্যের সুরে ঠোঁট উল্টে আবারও একবার প্রশ্ন করল নীলিমাকে, উনি আসলেই তোমার বাবা? সায়রের কথায় এবার তেলে বেগুনে জ্বলে উঠল নীলিমা। তেতো গলায় বলল, আশ্চর্য, এ আবার কেমন কথা? দেখছেন আমার আব্বাজান, তাও ভুলভাল বকে যাচ্ছেন। ওই মিয়া, আমার লগে কথা কও তুমি, আমাগো ছাদে কি কাম তোমার? নীলিমার আব্বাজানের প্রশ্নে সায়র একটু গলা খেকিরি দিয়ে বলল, ইয়ে মানে আঙ্কেল, পানি খেতে আসছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো। তায়েব যেমন বুঝতে পারার মতো করে হালকা মাথা নাড়িয়ে বললেন, ও, এইটা আগে কইবা না? আহো তাইলে নিচে আইসা পানি খাইয়া যাও। এরপর নীলিমাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আম্মা যান, মেহমানরে পানি দাও। নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায়রের দিকে ঘাড় ঘুরিয়ে গলা খাদে নামিয়ে বলল, আসুন। নিচে গিয়ে সায়র সবার আগে নীলিমার রুমে প্রবেশ করে। পুরো রুমটা গার্লি জিনিসপত্র দিয়ে ভরা। চারিদিকে চোখ বুলিয়ে সায়র বুঝতে পারে নীলিমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক। তার চেয়েও বেশি গোছানো আর পরিপাটি ওর রুম। ছবি আঁকার ক্যানভাসও রয়েছে রুমের এক কোণে, যেখানে সূর্যাস্তের অর্ধেক পেন্টিং এখনো অসম্পূর্ণ। অসম্পূর্ণ ক্যানভাস দেখে সায়রের বোধগম্য হলো, দেওয়াল জোড়া প্রোটেটগুলো তাহলে নীলিমার নিজের হাতে আঁকা। মেয়েটা আসলেই ট্যালেন্টেড। এই পর্যায়ে এসে নীলিমাকে সূর্যের সঙ্গে তুলনা করে বসল সায়র। মনে মনে হাজারটা বাহুবা দিয়ে বলল, যেমন তেজ তেমন তার গুণ। কিন্তু নীলিমার আম্মা কোথায়? সায়রের মাথায় প্রশ্নটা আসতেই রুমে প্রবেশ করে নীলিমা, হাতে ছোট্ট ট্রে, তাতে এক বাটি ক্ষীর আর এক গ্লাস পানি। নীলিমা সামনে এসে দাঁড়ালে সায়র পানির গ্লাসটা হাতে নিতে নিতে বলল, ক্ষীর কে বানিয়েছে? নীলিমা থমথমে মুখে উত্তর দিল, আমি। তৎক্ষণাৎ পানির গ্লাস রেখে ক্ষীরের বাটিতে হাত দিল সায়র। নীলিমা চেয়ে আছে এক ধ্যানে। সায়র গপাগপ করে ক্ষীর খেতে খেতে মৃদু হেসে বলে, আমার লাইফের বেস্ট ক্ষীর এটা। এবার নীলিমাও ঠোঁট কামড়ে সামান্য হাসল, যা সায়রের দৃশ্যগত হওয়ার আগে আবার উবে গেল। সায়র খেতে খেতে আবারও প্রশ্ন করে বলল, আচ্ছা, শাশুড়ি আম্মা, না মানে তোমার আম্মা কোথায়? নীলিমা কোনরূপ দুঃখ প্রকাশ না করে স্বাভাবিকভাবে বলল, আম্মা নেই। আমার ছোট ভাইয়ের জন্মের সময় আম্মা দুনিয়া ত্যাগ করে। তারপর থেকে আমি, আব্বা আর নয়ন মিলেই আমাদের পরিবার। ওই জন্যই তো আমি দূরে কোথাও। নীলিমা মাঝপথে কি এমন ভেবে যেন থেমে গেল। সায়র ওকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ বলো। নীলিমা পুনরায় বলতে আরম্ভ করে, ওই জন্যই আব্বা আর ভাইকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার মহল্লারই। এত কাছাকাছি দেখে বিয়ের প্রস্তাব আর না করেনি। হয়েছে, থাক। বিয়ের পর এত বাপের বাড়ি নিয়ে ভাবলে হয় না। দরকার পড়লে তোমার 14 গোষ্ঠী আমেরিকা নিয়ে যাব। কি? ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল সায়র। অতঃপর ঢকঢক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়ালো, নীলিমাকে শুধালো, তোমার আব্বাজান কোথায়? নীলিমা আঙুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিলে সায়র বড় বড় পা ফেলে তায়েব জামানের সামনে গিয়ে দাঁড়ায়। তায়েব জামান তখন পেপার পড়ায় ভীষণ মনোযোগী। সায়র তার হাত থেকে ছো মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনে বলল, খুব শীঘ্রই আপনাকে বড়সড় একটা ঝাটকা দিতে যাচ্ছি আব্বাজান। আশা করি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন। আমিন। দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধ্যা নামার হাতছানি। অদূরে পাখিরা ডানা ঝাপটিয়ে ঘরে ফেরার সুর তুলছে। সারাদিন উত্তাপ ছাড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথা এখন কাদা মাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রাঙা এক ফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপর নিকষ আধারে তলিয়ে যাবে ধরণী। সন্ধ্যার আয়োজনটা আজ কৃতিকুঞ্জে বেশ ঘটা করে পালন করা হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে ডাইনিং টেবিলে ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, এলিসা আর ক্যাথলিন সেখানে বসে বসে পাকোড়া চিবোচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশে ভারী মেঘের ঘনত্বর মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী।
অরু মুখটা মলিন করে সেই তখন থেকে শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে এলিসা খেতে খেতে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয় যে কে কিছু বলেছে? অরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সবসময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দু বোন, অথচ এখন দেখো, আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুরবাড়িতে পড়ে আছে। মনে মনে বলল, তোমাদের যে কে আর কি বা করবে, সে তো আমার সাথে কথাই বলে না সেই বিয়ের দিন থেকে। অরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা করুণ স্বরে বলে, তা ঠিক বলেছ, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বউ ভাতের দিন আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বউ ভাতের দিনের কথা মনে পড়তে আরো এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্তচিরে। সেই দিন শুধু কৃতিক ওকে যেতে দিল না, বউ ভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ায় দুঃখটা ওর মাথা চাড়া দিয়ে উঠতেই ওরও ডুব দিল সেই দিনের ঘটনায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বৌভাতের আয়োজন সামিল হতে একে একে কৃতিককুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষ যে গাড়িটা পড়ে রইল সেটাতে আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন আর অরু। কালকের কাহিনীর পরে অরু যে বৌভাতের যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোরাজোরি আর অনুকে এক নজরে দেখার ইস্পাহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অরু। না গেলেও নিশ্চয় আপা মন খারাপ করবে, সেই ভেবে আপার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যায় রেডি হয়ে ওরও বেরিয়ে পড়ল সবার সাথে। সাহেব ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতে পেছনে তাকিয়ে বলল, সবাই এসেছে তো? ওরও তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল স্লিভ ফুল নেক গাউনটা সামলে আস্তে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় ওরু বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল, বাসায় পরার সাফেদ রঙা ওভারসাইজের টি শার্ট আর ওভারসাইজের খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছিল। চোখ ছোট করে ভাবছে ওরু, মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার ওপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে। খারুস লোক একটা। সে যাই হোক, কিন্তু এখন উনি কি বলল? অরুর ভাবনা সুতো ছিঁড়ল এলিসার রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাশে খেকিয়ে উঠে বলল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে অরু কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে পেন্ডিং। এবার স্যার গলা উঁচিয়ে বলল, তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবি না? শায়েরকে তীক্ষ্ণ চোখে ভস্ম করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না, সেহেতু আমার বইয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার অরুর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘুরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখালো না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানি কি ঠাস করে উত্তর দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়া উত্তম। যার বউ তার কাছেই বরং থাকুক। অরুর কোনো মতামত না নিয়ে সবাই চোখের পলকে হুশ করে বেরিয়ে গেল। চলতি গাড়িটার দিকে নিষ্প্রভ চোখে চেয়ে থাকে ভারাক্রান্ত আওয়াজে অরু বলে ওঠে, এটা কি হলো? আপাতত রাগ করবে। এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। উল্টে ও অরুর কবজি চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিককুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অবধি অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে বৌভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গিয়েছে শুধু কৃতিক আর অরু। এত বড় বাড়িটা হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার ওপর কৃতিক এমন টানা হেঁচড়া করেছে দেখে অরু এবার সত্যি ভয়ে গা শিউরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করে কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুম এনে দরজায় ছিটকানি লাগিয়ে তবে অরুর হাত ছাড়ল। অরু দম নিল না। ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি হয়েছে, যেতে দিলেন না কেন? কৃতিক এক ভুরু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরে আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না তোর? অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপর কৃতিকের এমন জোর জবরদস্তি, আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছেও নেই ওর। অগাত্যা নিজের নাকটা শিকই তুলে ঝাঁঝিয়ে উঠে অরু বলে, না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারো আত্মা কাঁপে শুনেছেন কখনো?
কৃতিক বুঝলো ওর দুর্বলতা অরুর ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগোলে কৃতিক দমে যাবে সেটা অরু শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু ত্যক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে, যেতে দিন। না, এখানেই কর। কি? অরুর হতবিহল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিলিতে কপট হাসি। এই ভীত হরিণটাকে ভরকে দিতে ওর বেশ ভালো লাগে। কিন্তু পরক্ষণে গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে, সেই দৃশ্যটা মনস্পটে ভেসে উঠতেই সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছনে থেকে অরুর সরু ঘাড়টা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলে, উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। আমি তোকে আদর সোহাগ করার জন্য ড্রেস চেঞ্জ করতে বলিনি। অবশ্য আমার আদর তুই ডিজার্ভও করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচন্ড রাগে বোম হয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু স্বরে বলল, এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে বলল, ক্লজেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলেই আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃতিক কুঞ্জ, বাংলাদেশের কৃতিক কুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখেই জবাব দিল, বাড়িতে কেউ নেই, যা বলছি চুপচাপ তাই কর। ওরও জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই তাই অযথা কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না ও আর। ক্লজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। অরু যখন বেরিয়ে এলো তখন কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলে বসে আছে। অরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস নাকি? এইসব প্ল্যান করে থাকলে ভুল করেছিস, তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা চুলোয় তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনার 12টা বাজিয়েছিস। এখন থেকে এইসব একাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নোভেলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশা সবকিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। অ্যাম আই ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকের লেসনের ওপর কিছু অ্যাসাইনমেন্ট দেব তোকে। কাম হেয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। কৃতিকর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজের লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা বারবার জিজ্ঞেস করে। এভাবে লেকচার দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কোশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে সেটা বোধগম্য হতে অরু এগিয়ে এসে কৃতিকের সামনে চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবি না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না। সত্যি বলছি, আমি বাংলা সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা বোধহয় মোটেই ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয়, বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, না না, তেমন কিছু নয়। আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স হয়েছে, আর বলতে হবে না। এইটুকুতে অনীহা ধরে গেছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবি। কৃতিকের কথায় অরু বারবার না সূচক মাথা নাড়ায়। কিন্তু কৃতিকের জেদ তো কুণ্ডলি পাকিয়ে বেড়েই চলেছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে ওর ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্ট পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু। চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আর একটু টেনে টুনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চড়ু করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে।
জানালা গলিয়ে দুপুরবেলার তির্যক সূর্যরশ্মি এসে শরীরে আছড়ে পড়তেই চোখ মুখ কুঁচকে গেল অরুর। সেই যে তখন কৃতিকের রুম থেকে ফিরে শুয়েছিল, তারপর কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তার টের পায়নি অরু। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। কৃতিক আশেপাশে কোথাও নেই। তবুও কৃতিকের মাস্কি সুবাসটা চারিদিকে ভুরভুর করছে। কোথা থেকে ভেসে আসছে এই সুঘ্রাণ, তার তার উৎস খুঁজতে গিয়ে অরুর খেয়াল হলো ও কৃতিকের টি শার্ট পরে আছে। পরক্ষণে নিজের শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরে মনে হচ্ছে কৃতিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা, ভাবতে ভাবতে গলার কাছ থেকে টি শার্টটা টেনে নাকে ছোঁয়ালো অরু। এটা বোধহয় আজকাল পরেছে কৃতিক, ওই জন্য এত সুন্দর ম্যানলি সুঘ্রাণ বেরোচ্ছে। সিগারেট, আফটার শেভ, স্যান্ডেলউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম সবটা মিলেমিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে অরুর মস্তিষ্কের নিউরনে নিউরনে। হৃদমাঝারের কৃতিকের জন্য পাগল পাড়া অনুভূতির জোয়ার উগরে দিতে অরুর বোধহয় এতটুকুই যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টইটুম্বর হবেই। অরু এসব ভেবে ভেবে আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলে ওর দিন পেরোতে রাত ঘনাবে। তবুও এই মানুষটার ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্ন ছাড়া বদমেজাজি মানুষকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ভবোধে মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়ালো অরু। তারপর জামা কাপড় পাল্টে নিচে গিয়ে জোয়ান দিতে বসলো দুপুরের খাবারের। বউকে নিজ হাতে রান্না করে খাওয়ানোর মতো হাজবেন্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজেও অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে বসে কাজ করছে। তাই অরুই দ্রুত হাত চালিয়ে ভাত ডাল রান্না করলো, ফ্রিজের লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে কৃতিকের জন্য মিক্সড সালাড বানালো। সবকিছু তৈরি করে অরু খাবার দাবার সব ডাইনিংয়ে সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্ধ আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক টেনে ফুলিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধরফড়িয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োয় পায়ের স্লিপারটাও পরেনি ও। খালি পায়ে দৌড়ে এসে অরুর দিকে এদিকে ওদিকে ঘুরিয়ে কৃতিক উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে বেবি? কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরুর মিটমিটি হাসি আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের ম্লান হয়ে যাওয়া সুপ্ত রাগটা পুনরায় ভলভলিয়ে ওঠে মস্তিষ্ক জুড়ে। ও তৎক্ষণাৎ বাজ পাখির ন্যায় সো মেরে অরুর গলাটা হালকা চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এ ধরনের মস্করা করার সাহস কোথায় পেলি তুই? তুই জানিস একটুর জন্য আমার হার্টবিট স্টপ হয়ে গিয়েছিল। আমি কয়েক সেকেন্ড আগেও এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেলে তোর কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে। আর তুই কিনা আমার সাথে এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে মশকরা করছিস? হাউ ডেয়ার ইউ ওরু! অনেক সাহস বেড়ে গিয়েছে তোর। কৃতিকের বরফ কেটে ফেলার মতো ধারালো কথায় শুষ্ক ঢোক গিলল অরু। কোনো মতে সাহস জুগিয়ে মিনমিনিয়ে বলল, খেদে ডাকলে তো জীবনেও আসতেন না, তাই এভাবে ডেকেছি। অরুর কথায় কৃতিক এবার আরো রেগে গেল। রাগে ফুসফুস করে বলে উঠল, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ করো অরু। আই হেট বিট্রেয়াল। কথাটা শেষ করতে খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজনের একজনও কিছু এখনো খায়নি। অরু অভুক্ত সেটা মাথায় আসতেই অরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। অতঃপর অরুর ঘাড়মাক্ত মুখের পানি দিয়ে ঝাপটা দিয়ে নরম স্বরে বলল, আর কখনো এমন মশকরা করিস না হার্টবিট। আমাকে মানাতে তোর নিজেকে নিয়ে মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। সময় হলে আমি নিজেই মেনে যাব। তোকে ছেড়ে কোথায় যাব আমি বল? তুই ছাড়া কেই বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল অরু। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে, আর রাগ করে থাকবে না। কিন্তু কিসের কি? এখন অরুর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না কৃতিক। যেটুকু বলে সেটাও ধমকের সুরে। সত্যি বলতে অরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো ভীষণ মিস করছে অরু। অর্ণব অরুর মলিন মুখের দিকে চেয়ে থেকে চোখ সরিয়ে সায়রের দিকে চাইল। সায়রেরও একই হাল। কয়েক সেকেন্ড অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ে ছেলেটা। অর্ণব পাকোড়া ভর্তি মুখ নিয়ে সায়রের দিকে ভুরুক্ষেপ করে অস্পষ্ট আওয়াজে শুধালো, অরুর না হয় অনুর জন্য মন খারাপ। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখন দু বোন দুই বাড়িতে। কিন্তু তোর কি হয়েছে? তোর ভারী নিঃশ্বাসের আওয়াজে তো ওপরওয়ালারও মন গলে যাবে মনে হচ্ছে।
অর্ণবের কথার পাশে সায়ের বুক ভার করা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগে হুড়মুড় করে সদর দরজা ঠেলে অন্দরমহলে প্রবেশ করে কৃতিক আর আজমেরি শেখ। ওদের পেছন পেছন প্রত্যয়ও এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমেরি শেখ আর কৃতিক দুজনারই মুখ গম্ভীর হয়ে আছে। দুজনার তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পারছে না দুজন দুজনকে কাঁচা গিলে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে আছে প্রত্যয় অসহায়ের মতো এদিক ওদিক মুখ করে তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজন দুজনার চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে। দুজনই বড় বড় পা ফেলে দুদিকের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে চলে গেল তারা। নিজের মা আর স্বামীর এমন স্নায়ুযুদ্ধ দেখে ওরু হকচকিয়ে ওঠে। সহসা দৌড়ে এসে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে প্রত্যয় ভাইয়া, সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে। তেতো গলায় বলল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা টেন্ডার নিয়ে একজন আরেকজনের পেছনে লেগেই থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলেও একজন আরেকজনের পেছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কি করবে শুনি? মাঝখান থেকে আমি বেচারা সবকিছু সামলাতে সামলাতে টেনশনে ভর্তা হয়ে যাচ্ছি। এদের টেনশনে টেনশনে আমি যদি অ্যাটাক ফ্যাটাক করে বসি, তাহলে তোমার আপার কি হবে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিই তো প্রত্যয় ভাইয়া এই বয়সে পটল তুললে আপার কি হবে? তার উপর আপা যদি শোনে প্রত্যয় ভাইয়ের মৃত্যুর পেছনে একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান কৃতিক চৌধুরী, তাহলে তো সব সম্পর্ক শেষ। কি ভাবছো? প্রত্যয়ের ডাকে ভোমস কেটে গেল অরুর। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলল, মায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডারই কৃতিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়া মুখের কথা নয় ওরু। অনেক খাটুনির কাজ। কৃতিক ভাই কষ্ট করেছে, দিনরাত খেটেছে। কিন্তু মা এটাকে পজিটিভলি নিচ্ছে না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন মা, যা পরবর্তীতে কৃতিক ভাইয়ের কানেও চলে এসেছে। ওই জন্যই আর কি। অরুকে আর খুলে বলতে হলো না। ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিদ এখন কোম্পানির কাজকর্মেও প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্য অরু নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ান কৃতিককে? আচ্ছা, অরু না ভালোবাসলে জায়ান কৃতিককে ওকে ছেড়ে দিত? ভাবছে অরু। অরুর ভাবনা ছেদ ঘটে ওপরতলা থেকে কৃতিকের ডাকে, বেবি, এক গ্লাস ঠান্ডা পানি। অরু উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ প্রায় 3 দিন পর কৃতিক আবারও ডেকেছে অরুকে, যার ফলে বুকের ভেতরটা শীতল ঠান্ডা স্রোতে বয়ে গেল ওর। একটু আগের সন্দেহ, দোটানা সবকিছু মুহূর্তে হাওয়া হয়ে উবে গেল। পাশে এসে জড়ো হলো একরাশ স্বস্তি আর ব্যাকুলতা। কৃতিক ডাকছে, তার মানে রাগ পড়েছে। কথাটা ভেবে ওরু আর অপেক্ষা না করে পানি নিয়ে সোজা চলে যায় ওপরের ঘরে। তবে রুমে এসে কৃতিককে পায় না ওরু। ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে। মনে হচ্ছে শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেডসাইড টেবিলে পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই যে সন্ধ্যাবেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপর আর কোনো খোঁজ নেই কৃতিকের। এখন মাঝরাত। মেঘের চাদরে ঢাকা পড়েছে শুল্কপক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মাও সন্ধ্যাবেলাতে দরজায় খিল দিয়েছে। মামিরাও ঘুমাচ্ছে। এলিসা ক্যাথলিনও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার ছলে নিচে আসছে, তো কতক্ষণ করিডোরে উকি ঝুঁকি দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2:30 নাগাদ বাড়িতে ফেরে কৃতিক। কৃতিক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ অভিমান সমস্তটা ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় বলে, ঘুমাসনি? কোথায় গিয়েছিলেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল, বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে আনতে। কৃতিকের এহেন কথায় অরুর দুনিয়া দুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে দু হাতে কৃতিকের ডেনিম শার্টের কলারটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে বউ থাকা সত্ত্বেও এক মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করলো না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন কাজ করবেন? নাকি এখন আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিতি যা ওই মেয়ের মধ্যে আছে? কেন করলেন এটা? জীবন দিয়ে দেব, তবু আপনার ভাগ আমি কাউকে দেব না। জায়ান কৃতিক শুধু আমার। কই সে হতস্থারি? ওকে আমি ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদায় করব। ওর এসব কান্নাকাটি আর আহাজারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু। সেই তখন থেকে বলেই যাচ্ছিস।
আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দিয়েছিস? কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে উঠল ওরু। পরবর্তীতে দ্বিতীয় আর একটা কথাও মুখ থেকে বের করার সাহস দেখালো না আর, শুধু চুপচাপ মাথা নুইয়ে চোখের পানি ফেলছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুকে মানানোর মতো করে বলল, আমি তো আমার জন্য মেয়ে ভাগাতে যাইনি বেবি। তাহলে? কৃতিকের আর কষ্ট করে ওরুর প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগে ওর পেছনে উপস্থিত হলো আরো দুজন ব্যক্তি। ওরু কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় সায়র আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। ওরু নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরে অর্ণব আর এলিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের সায়রের সাথে। নীলিমা কেঁদে উঠল তৎক্ষণাৎ। আব্বাজান! সায়র হতবাক হয়ে কন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, এখনো আব্বাজান আব্বাজান করবে? পালিয়ে এসেছি তো আমরা। ওদের কারো কথার আগামাথা বুঝতে না পেরে ওরু একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এলিসা আপু তুমি না ঘরে ছিলে? আর নীলিমার তো আজ আকদ হওয়ার কথা ছিল, তাহলে সায়র ভাইয়া? অরুর সকল প্রশ্ন অগ্রাহ্য করে ওর হাতটা টেনে কৃতিক বলে, সব প্রশ্ন তুই কালকে করতে পারবি, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকে সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরাতে হবে। চল এবার। অরুর মাথাটা এমনিতেই ঘুরঘুর করছে, চোখের সামনে সবকিছু জটলা পাকিয়ে আছে। আর কৃতিক কিনা ঘুমাবে? এমন একটা ঘটনার পরে আদৌ ঘুম পায় কারো? আশ্চর্য। অরু তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে টানছেন কেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল, কেন টানছি বুঝতে পারছিস না? অরু নাক ফুলিয়ে তেরা কণ্ঠে বলল, না বুঝতে পারছি না, বলুন। কৃতিক ওদিক এদিক তাকিয়ে বলল, উপরে চল বলছি। না এখানেই বলুন। কৃতিক আর নিজেকে সংবরণ করতে পারল না। তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নিয়ে ওপরে যেতে যেতে সবার মধ্যে বলে উঠল, তোর জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো তাই। রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে অরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালে অরু সেই সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিক ও আজ পণ করে নিয়েছে, ও আজ আর অরুকে ছাড়বে না, কিছুতেই না। তাই কৃতিকও এইবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো অরুর পিছু পিছু। অরু ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে। কৃতিক নিশ্চয়ই এত রাতে ঘুম বাদ দিয়ে অরুকে তাড়া করে ছাদে চলে আসবে না। সেই ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল অরু। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবল ঝিরিঝিরি মৃদু বাতাস, যে বাতাসে এলোমেলো হয়ে উঠেছে অরুর এক হাঁটু রেশমের মতো লম্বা চুল। অরু খোলা আকাশের দিকে মুখ তুলে দু চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেই না চোখ দুটো খুলল, অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিতে অরুকে চেপে ধরে ওর ঠোঁটের মাঝ বরাবর দাঁত বসিয়ে দিল কৃতিক। অকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল অরু। তড়িৎ বেগে দুহাতে খামচে ধরল কৃতিকের শার্ট। একেবারে অরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবে ওকে ছাড়ল কৃতিক। সারা পেয়ে ইতিমধ্যে ফুলে ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁইয়ে ওরও আতঙ্কিত স্বরে বলল, কি করেছেন এটা? রক্ত বের হচ্ছে কেন? কৃতিক কপট হেসে বলল, কি ভেবেছিলি ছেড়ে দেব? ওরও অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সবসময় তো ব্যথা দিতে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল অরু। কৃতিক ওর সংস্পর্শে এসে দাঁড়িয়ে অরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপরে নিজের চিবুক ঠেকিয়ে শান্ত গলায় বলে, আর আদর করি না বুঝি? অরু জবাব দেয় না। কৃতিক অরুকে ঘুরিয়ে ওর দুগালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছিলাম বল, সব আদর আজ একসাথে পুষিয়ে দেব। অরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর, আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে গিয়ে অরুর নাকটা হালকা টেনে দিয়ে বলে, তুই ছাড়া কে আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে অরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালে কৃতিক পেছন থেকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই অরু, তুই ছাড়া আমার পৃথিবীটা মরীচিকার মতো, কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুঘ্রাণ নেই, আমার অরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধু তুই। আমি পৃথিবীতে খুব একা বলে হয়তো ওপরওয়ালা তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে, নয়তো তুই কেন বল? হার্টবিট, আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার অরু। তোকে আমি এভাবে সারা জীবন হৃদয়ের গহীনে আগলে রাখতে চাই। যখন ইচ্ছে হবে দুহাতে তুলে আদর করব,
তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখার দায়িত্ব শুধু আমার। ইভেন আই উইল প্রোটেক্ট ইউ টিল মাই লাস্ট ব্রেথ বেবি, অ্যান্ড আই প্রমিস দ্যাট। তুই কেবল হৃদয় উজাড় করে আমাকে ভালোবাসবি, আমার জন্য পাগল থাকবি, যেমনটা আজকে হয়েছিলি। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। আমার জীবনে তুই ছাড়া দ্বিতীয় নারী না কোনো দিন ছিল, আর না কোনো দিন আসবে। জায়ান্ট কৃতিক শুধু তোর বেবি, শুধু তোর। কৃতিকের কথা শেষ হতে ওরও আচমকা ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে রিনরিনে আওয়াজে বলল, আমি তোমাকে ভালোবাসি জায়ান্ট কৃতিক, খুব ভালোবাসি। অকারণেই ভালোবাসি। ভালোবাসা এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনোদিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজেদের অধর যুগলের মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে গভীর চুম্বনে চলে যায়। আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসার স্পর্শ গভীরতা লাভ করতে অরু সিটকে দূরে সরে যায়। কৃতিক দু কদম এগিয়ে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে, কাছে আয়। অরু কৃতিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়লে কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জিভ দিয়ে অধর ভিজিয়ে বলে, ইটস ওকে। মুখে বললেই তো হয়, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনো পেট ব্যথা করছে? ওরে এবার চুপচাপ না সূচক মাথা নাড়লে কৃতিক ওর কপালে চুমু এঁকে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চল, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানো প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নীলিমার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগে সায়রের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমা আর সায়র ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে অরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাওয়ার আমার ছোটবেলার শখ, অথচ নীলিমা কত সহজেই চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। অরুর কথা শুনে মাথা তুলে কৃতিক শুধাই, যেতে চাস দার্জিলিং? অরু কোনো কিছু না ভেবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তৎক্ষণাৎ অরুর হাতটা ধরে কৃতিক চট করে বলে ওঠে, চল তাহলে। অরু হতবিহল কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব? সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে অরুর হাত ধরে। অরু কৃতিকের সাথে দ্রুত পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আর জামা কাপড়? কৃতিক বলল, যা যা লাগবে সব কিনে দেব, এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। অরু এবার আর ঘাবড়ালো না। দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটা ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারের সুরে বলে, আমার একটা হ্যাট চাই, আর একটা ক্যামেরাও। কৃতিক মৃদু হেসে অরুর কপালে শব্দ করে চুমু খেয়ে বলে, অ্যাজ ইয়োর উইশ বেবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো, সঙ্গীন প্রণয়াসক্তির মোট পর্ব সংখ্যা কত? সঙ্গীন প্রণয়াসক্তির মোট পর্ব সংখ্যা হচ্ছে 57টা, আর খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের বদলে তোমরা নতুন কোন উপন্যাস শুনতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যে উপন্যাসের রিকোয়েস্টটা বেশি আসবে, সেই উপন্যাসটাই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর তোমাদেরকে বলছি, ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।